শুভ সকাল বন্ধুরা। আজ হলো 24 নভেম্বর সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, এক বড়সড় কুন্দলের দিকে এগোচ্ছে হাইলাকান্দির রায় পরিবার। রায় পরিবারে গৃহযুদ্ধ, একই আসনে মায়ের মুখোমুখি ছেলে। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। মুসলিমদের উন্নতি সহ্য করতে পারছে না সাম্প্রদায়িক শক্তিগুলো, বললেন আরশাদ মাদানি। জমিয়ত প্রধানের মন্তব্যে পাল্টা তুপ বিজেপির। এবার বাড়ি ফেরার পালা, হিন্দু শিখদের আফগানিস্তানে ফেরার আহ্বান তালিবানি মন্ত্রী আজিজির। এবং সর্বশেষ খবরটি হল, উদারমন্দের 56 হাল চা বাগানে বিধ্বংসী অগ্নিকাণ্ডে বসতবাড়ি ও দোকান ভস্মীভূত। এবারে শুনুন বিস্তারিত খবর। এক বড়সড় কুন্দলের দিকে এগোচ্ছে হাইলাকান্দির রায় পরিবার। দেশের রাজনৈতিক ইতিহাসে সম্ভবত এই প্রথম মা মন্দিরা রায় ও ছেলে রাহুল রায় একই আসনে একে অপরের বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পথে এগোচ্ছেন। রাহুল রায় দীর্ঘদিন ধরে রাজনীতিতে কামব্যাক করে হাইলাকান্দি বিধানসভা আসনে প্রার্থী হওয়ার আশা পোষণ করে আসছেন। গৌরব গগৈ নেতৃত্বাধীন কংগ্রেসে রাহুল ডিসেম্বর মাসে যোগ দিতে পারেন এমন খবর সামাজিক মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। কিন্তু হঠাৎই এই আসনের বিজেপি প্রার্থী হিসেবে প্রাক্তন মন্ত্রী গৌতম রায়ের পত্নী তথা প্রাক্তন বিধায়ক মন্দিরা রায়ের নাম সামনে আসায় রাজনৈতিক সমীকরণ পুরোপুরি পাল্টে গেছে। গৌতম রায়কে সম্প্রতি হাইলাকান্দির বিভিন্ন স্থানে গরুয়া বৈঠকে বিজেপি প্রার্থীর জয় নিশ্চিত করতে অনুরোধ করতে শোনা গেছে। তবে প্রশ্ন থেকেই যায়, গৌতম রায় কেন পুত্র রাহুল রায়ের বিপরীতে অবস্থান নিলেন? মায়ের রাজনৈতিক লড়াইয়ে নামা এবং বাবার সমর্থন না পাওয়ায় রাহুল রায়ও প্রবল চাপে পড়েছেন। নির্বাচনের আগেই রায় পরিবারে গৃহযুদ্ধর সম্ভাবনা তীব্র হয়েছে। সব মিলিয়ে হাইলাকান্দি বিধানসভা আসনটি 2026 সালের নির্বাচনে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। হাইলাকান্দির রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিতর্কের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। দুর্গাপূজার আগে গৌতম রায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেই সময় মুখ্যমন্ত্রী তাকে হাইলাকান্দি আসনের বিজেপি প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব দেন এবং মন্দিরা রায়ের খোঁজ খবর নেন। গৌতম রায় অনেক দিন আগে নিজের 79তম জন্মদিন পালন করেছেন। সাধারণত গেরুয়া শিবির 75 ঊর্ধ্ব ব্যক্তিকে বিধানসভা বা লোকসভার টিকিট দেয় না। অন্যদিকে মন্দিরা রায়ের বয়স বর্তমানে 68 বছর। তিনি 2013 সালের আলগাপুর উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জয়লাভ করে বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। সেই সময়ে মন্দিরা বিধায়ক হলেও অধিকাংশ দায়িত্ব সামলাতেন গৌতম রায়। এখন আবারও এই পুরনো পতিপত্নীর রাজনৈতিক জুটি রাজনীতিতে ফিরে আসছেন। এই খবর রাজনৈতিক মহলে রীতিমতো ব্রেকিং নিউজ। তবে মন্দিরা রায়ের বিজেপিতে যোগদান এবং পরবর্তীতে হাইলাকান্দি আসনের টিকিট পাওয়ার সম্ভাবনা নিয়ে বিজেপির অন্তর্মহলেও আলোচনা তীব্র হয়েছে। অনেকে প্রশ্ন তুলছেন, মন্দিরা রায়ের কি আদৌ বিজেপির প্রাথমিক সদস্যপদ রয়েছে? তবে গৌতম রায় রাজনীতিতে সক্রিয়ভাবে ফিরে আসছেন এই তথ্য তারা মেনে নিচ্ছেন। সম্প্রতি তাকে বিজেপি অফিসে কর্মীদের সঙ্গে কথা বলতে দেখা গেছে। অন্যদিকে মন্দিরা রায়ের নাম বিজেপি প্রার্থী হিসেবে সামনে আসতেই রাহুল রায়ের সমর্থকদের ঘুম উড়ে গেছে। নির্বাচনের আগে এ নিয়ে পরিবারে জ্বর উঠতে পারে এমন আশঙ্কাও তারা প্রকাশ করছেন। সবশেষে টিকিট দেওয়া না দেওয়া এবং এই ব্যাপারে গৌতম রায়ের প্রভাব সবকিছুই নির্ভর করছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উপর। আগামী 30 নভেম্বর হাইলাকান্দি সফরে আসছেন মুখ্যমন্ত্রী। তার সভায় আগামী নির্বাচনের দিক নির্দেশ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা পাওয়ার সম্ভাবনা প্রবল। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ওই সভায় গৌতম রায় ও তার স্ত্রী মন্দিরা রায় উপস্থিত থাকতে পারেন এবং সেখান থেকেই হাইলাকান্দির রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। অপরদিকে মুসলিমদের উন্নতি সহ্য করতে পারছে না সাম্প্রদায়িক শক্তিগুলো, বললেন মাদানি। জমিয়ত প্রধানের মন্তব্যে পাল্টা তুপ বিজেপির। সাম্প্রদায়িক শক্তিগুলো মুসলিমদের মুছে ফেলতে চাইছে। তারা মুসলিম মানুষের উন্নতি সহ্য করতে পারছে না। ফরিদাবাদে বিপুল বিস্ফোরক উদ্ধার এবং দিল্লি বিস্ফোরণের জেরে আল ফালাহ মেডিকেল কলেজের বিরুদ্ধে চলতি তদন্ত প্রক্রিয়া নিয়ে এমনটাই বিতর্কিত প্রতিক্রিয়া জমিয়ত উলামা হিন্দের প্রধান আরশাদ মাদানির। আর এ নিয়ে এবার শুরু হয়েছে নতুন বিতর্ক।
উল্লেখ্য, দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় যোগ মিলেছে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের। অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের একাধিক চিকিৎসক দিল্লির বিস্ফোরণের ঘটনায় জড়িত। তাদের বিরুদ্ধে ওই বিস্ফোরণের জন্য টাকা খরচেরও অভিযোগ রয়েছে। আপাতত ইডি হেফাজতে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জাভেদ সিদ্দিকী। এই আবহে রবিবার বিতর্কিত মন্তব্য করলেন জমিয়ত উলামা হিন্দের সভাপতি আরশাদ মাদানী। তার দাবি, ভারতে মুসলিমদের প্রতি বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। কেন্দ্রে বসে থাকা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার দেশের উন্নয়নের জন্য কাজ না করে মুসলিম নাগরিকদের অত্যাচার করতেই বেশি ব্যস্ত। আদতে সাম্প্রদায়িক শক্তিগুলো মুসলিমদের মুছে ফেলতে চাইছে। সম্প্রতি নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হওয়া জোহরান মামদানির কথা তুলে ধরে তিনি বলেছেন, একজন মুসলিম নিউ ইয়র্কের মেয়র হতে পারেন, কিন্তু ভারতে একজন মুসলিম একটি বিশ্ববিদ্যালয়ের প্রধান হলেই দোষ। তেমন ঘটনা ঘটলেই তাকে জেলে যেতে হবে। ঠিক যেমন হয়েছে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের জাভেদ সিদ্দিকীর সঙ্গে। কবে যে তিনি ছাড়া পাবেন কেউ জানে না। আরশাদ মাদানির এই মন্তব্যের সমর্থন জানিয়েছেন কংগ্রেস নেতা উদিত রাজ। তিনি জানিয়েছেন, সন্ত্রাসবাদ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কিন্তু তার জন্য একটি গোটা বিশ্ববিদ্যালয়কে সন্দেহের তালিকায় রাখা উচিত নয়। আইন অনুযায়ী তদন্ত চলছে, কিন্তু মুসলিমদের বাড়িঘর ভেঙে দেওয়া সমর্থন করা যায় না। সমাজবাদী পার্টির নেতা ঘনশ্যাম তিওয়ারি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর উচিত সাংবাদিক বৈঠক করে পুরো বিষয়টি নিয়ে খোলাখুলি আলোচনা করা। অপরদিকে এই মন্তব্যের পরে মাদানির সমালোচনা করেছেন বিজেপি নেতারা। উত্তরপ্রদেশের বিজেপি নেতা মহসিন রাজার দাবি, আরশাদ মাদানি দ্বিচারিতা করছেন। তিনি বলেছেন, আরশাদ এবং তার পরিবারের সদস্যরা দেশের মুসলিমদের লুট করেছেন। উন্নয়নের নামে টাকা নিয়ে সেই টাকা নিজেদের স্বার্থে ব্যবহার করেছেন। মুসলিমদের নামে রাজনীতি করছেন আরশাদ ও তার পরিবার। অন্য এক বিজেপি নেতা ইয়াসির জিলানি বলেছেন, মাদানি স্ববিরোধী মন্তব্য করেছেন। একদিকে তিনি বলেছেন দেশের মুসলিমরা বিপন্ন, অন্যদিকে মামদানির মতো সফল মুসলিমদের উদাহরণ দিচ্ছেন। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের প্রধান জাভেদ সিদ্দিকীর উপরে একাধিক ধারায় মামলা করা হয়েছে। দিল্লির বিস্ফোরণের পরে অনেকেই সন্দেহভাজনের তালিকায় রয়েছেন। আরশাদ মাদানির এভাবে দেশের মানুষকে বিভ্রান্ত করা উচিত নয়। তিনি আরও বলেছেন, মুসলিমদের জন্য ভারতই সবচেয়ে সুরক্ষিত দেশ এবং হিন্দুরা মুসলিমদের দাদার মতো। অপরদিকে এবার বাড়ি ফেরার পালা। হিন্দু শিখদের আফগানিস্তানে ফেরার আহ্বান তালিবানি মন্ত্রী আজিজির। আফগানিস্তানের তালিবান সরকারের বাণিজ্য মন্ত্রী নূর উদ্দিন আজিজি ভারত সফরের মধ্যেই বড় ঘোষণা করল নতুন দিল্লি। উভয় দেশের মধ্যে বাণিজ্যিক উড়ান পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছে দিল্লি। পাশাপাশি আফগানিস্তান থেকে যে হিন্দু ও শিখ ধর্মাবলম্বীরা বিগত কয়েক দশকে ভারতসহ বিভিন্ন দেশে পাড়ি দিয়েছেন, তাদের ঘরে অর্থাৎ আফগানিস্তানে ফেরার আহ্বান জানালেন তালিবান মন্ত্রী আজিজি। এদিকে ভারতের বিদেশ বিষয়ক যুগ্ম সচিব আনন্দ প্রকাশ বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে কাবুল দিল্লি সেক্টর এবং কাবুল অমৃতসর রুটে মালবাহী বিমান করিডোর সক্রিয় করা হয়েছে। খুব শীঘ্রই সেই সেক্টরগুলোতে কার্গো উড়ান চলাচল শুরু হবে। গতকাল ভারতের বিদেশমন্ত্রী ও বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন তালিবান বাণিজ্য মন্ত্রী। ওই বৈঠকের পর আনন্দ প্রকাশ বলেন, উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্যের সহযোগিতা, তদারকি এবং সমর্থনের জন্য একে অপরের দূতাবাসে একজন বাণিজ্য আধিকারিকের নিয়োগে সম্মত হয়েছে। উল্লেখ্য, 2 দশক দীর্ঘ গৃহযুদ্ধের পর 2021 সালে পূর্ববর্তী প্রজাতন্ত্রী সরকারকে উৎখাত করে ক্ষমতায় এসেছে বর্তমান তালিবান সরকার। ভারত এখনও পর্যন্ত আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি বর্তমান সরকারকে, তবে কাবুলের দূতাবাস পুনরায় চালু করেছে দিল্লি। অপরদিকে তালিবানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি গত মাসে ভারত সফর করেছেন, যা তার সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথম মন্ত্রী পর্যায়ের সফর। সেই সফরে মুত্তাকি বার্তা দিয়েছিলেন, আফগানিস্তান থেকে যে হিন্দু ও শিখ ধর্মাবলম্বীরা বিগত কয়েক দশকে ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে পাড়ি দিয়েছেন, তাদের দেশে ফিরে আসুন। তিনি কথা দেন, এই হিন্দু ও শিখরা আফগানিস্তানে ফিরলে তাদের পুরনো সম্পত্তি ফিরে পেতে এবং পুরনো ব্যবসা বা পেশা ফিরে পেতে সাহায্য করবে সরকার। এবার একই বার্তা দিলেন আফগানিস্তানের বাণিজ্যমন্ত্রী নূর উদ্দিন আজিজিও। অপরদিকে উদারবন্দের ছাপ্পানহাল চা বাগানে বিধ্বংসী অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি ও দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। রবিবার ভোরে সংঘটিত এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
জানা গেছে সকাল 5টা নাগাদ নজরুল ইসলামের দোকানে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা সমগ্র দোকান ও গুদামে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্য এবং স্থানীয় জনসাধারণ আগুন দেখে আর্তনাদ শুরু করেন। তারা আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে দোকানের পেছনে বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় উদারবন্দের দমকল বাহিনী ও পুলিশকে। স্থানীয় জনগণের অভিযোগ, দমকল বাহিনী সময় মতো ঘটনাস্থলে না পৌঁছানোর কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। অগ্নিকাণ্ডের ফলে নজরুল ইসলামের দোকান, সব আসবাব পণ্য সামগ্রী, পুরো পরিবারের স্বর্ণালঙ্কার, মূল্যবান নথিপত্র সহ যাবতীয় জিনিসপত্র ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের জেরেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত। স্থানীয়রা প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সাহায্যের আবেদন জানিয়েছেন। নজরুল ইসলাম জানান, তারা 3 ভাই একসঙ্গেই থাকেন। তাই নজরুল ইসলাম, আকবর আলী ও আসাদুর আলী 3 ভাইয়ের সব স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ আগুনের গ্রাসে চলে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ 1.5 কোটি টাকার বেশি হবে বলে জানান নজরুল। এছাড়াও ইসলাম উদ্দিন, সঞ্জয় গাড়ি ও পিন্টু গাড়ি সহ অন্যরা দমকল বাহিনীর সময় মতো ঘটনাস্থলে না পৌঁছানোয় ক্ষোভ ব্যক্ত করেন। এদিকে গুয়াহাটিতে অবস্থানরত বিধায়ক মিহিরকান্তি সুমকে ঘটনার খবর জানানোর সঙ্গে সঙ্গে তিনি তার প্রতিনিধি হিসেবে উদারবন্দ জেলা পরিষদ সদস্য রোহিত সিং সহ অন্যদের 56 হালে পাঠিয়েছেন। বিধায়ক মিহিরের তরফে প্রাথমিকভাবে কিছু অর্থ সাহায্য ক্ষতিগ্রস্ত পরিবারের অর্থাৎ নজরুল ইসলামের হাতে তুলে দেন রোহিত। বিধায়ক সার্কল অফিসেও বিষয়টি জানিয়েছেন। সকালেই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যান প্রাক্তন মন্ত্রী অজিত সিং। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের লোকদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দিয়েছেন। উদারবন্দের প্রাক্তন বিধায়ক অজিত কিছুটা অর্থ সাহায্য করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।